পূর্ণা প্রসাদ মিত্র আমার পাশে দাঁড়িয়ে আছেন, তার সম্বন্ধে আমি বলার চেয়ে উনি বলা ভালো। কারণ আমরা অনেক সময় বলি যে হিমালয়ে উঠতে চাই, অমুক জায়গায় উঠতে চাই, আর সেই মানুষটিকে পাশে পেলে কি ছাড়া যায়, ওনার থেকে একটু শুনে নিই। দাঁড়ান, আমি এই মাউন্টেনে এসেছি প্রথমে হচ্ছে 1982 সাল। তখন আমাদের একটা ক্লাব স্থাপন হয়, তার নাম হচ্ছে হিমালয়। আমি রক ক্লাইম্বিং সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমাকে বলা হলো তুমি বেসিক কোর্স করতে চলে যাও। তা আমি মানালিতে চলে গেলাম আমাদের বেসিক কোর্স করতে। তখন আপনার বয়সটা কত? আমার তখন বয়স ছিল 27 বছর। 27? আর বর্তমানে এখন বয়স হচ্ছে আমার 71। আপনাকে দেখলে কোনো মতেই 50-55-এর উপরে মনে হয় না। আচ্ছা, সেখান থেকেই ধরুন আচ্ছা, শুরু করলেন আপনার ট্রেনিং। আমি ট্রেনিং করার পরেই সেই বছরই আমার 83 সালে একটা আমাদের অভিযান হয়, সেটা হচ্ছে ফ্রুটেড সিংহ। সেই অভিযানে আমি যোগ দিই এবং যোগ দিয়ে সেটাকে সাবমিটও করি। পরবর্তীকালে একের পর এক প্রায় 45টা অভিযান করেছি। অভিযান করার পরে তার মধ্যে 30টাতে আমি দলনেতা ছিলাম। আচ্ছা। বর্তমানে আমি রাজ্য সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন ট্রেকার কনফারেন্স। এরপরে আমি 14 সালে এভারেস্ট অভিযানের জন্য তৈরি হই। তা সেখানে 2014 সালে আমার রিটায়ারমেন্টের ডেট ছিল, যার ফলে আমাকে অফিস থেকে আর ছুটি দিল না। কারণ নিয়ম হচ্ছে রিটায়ারমেন্টের ডেটে লাস্ট ডেটে সই করতে হয়। আচ্ছা। সই না করলে পেনশন গ্র্যাচুইটি সব বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমার এভারেস্ট যাওয়ার সুযোগ থেকে আমি হাতছাড়া হলাম। কিন্তু ওটাও একটা হিমালয় দর্শন, হ্যাঁ, কাজ করেছে। পরবর্তীকালে ঠিক করলাম, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের বাইরে তো অনেক পাহাড় আছে, এক একটা মহাদেশের উচ্চ সিংহগুণ আমি যদি চেষ্টা করি। রিটায়ার করার পরেই আমি 16 সালে আমি চলে গেলাম রাশিয়ায়, মানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শিখর যেটা এলব্রুস, সেটা করে আসি। আপনি যখন যান আপনার সঙ্গে কি টিম থাকে? হ্যাঁ, টিম থাকে। কতজনের টিম আমাদের এই রাশিয়ার যেটা গেছিলাম সেটা আমাদের 4 জনের টিম ছিল। আমার সঙ্গে ছিল দেবব্রত মুখার্জি এভারেস্ট স্টার, প্রশান্ত মণ্ডল সেই তৎকালীন রাজ্য সম্পাদক ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন ট্রেকার কনফারেন্স, আরেকজন ছিল দেবব্রত ঘোষ, আর আমি। আচ্ছা, আপনি একটা ছোট্ট প্রশ্ন করে নিই অন্য ধরনের। বলছি, এই ইনস্টিটিউটে বুঝলাম যারা মাউন্টেনিয়ারিং করেন তারাই সম্পাদক হন বা প্রেসিডেন্ট হন, মানে অন্য খেলার মতন না যে হঠাৎ পলিটিক্স থেকে এসে সম্পাদক হওয়ার কোনো চান্স নেই এখানে মনে হয়? না, কথা হচ্ছে এখানে আমাদের সম্পাদকটা ওইভাবে করা না, তার কাজের ভিত্তিতে করা হয়। তার কাজের গুরুত্বটা কত, সে কতটা ভালোবাসে হিমালয়কে, এই ভালোবাসার তাগিদে তাকে আমরা টেনে নিয়ে আসি। আচ্ছা, আপনি যখন পাহাড় করে আসেন আমাদের শহরে, আমাদের সঙ্গে মেশামেশা হয়, মেলামেশা হয়, কোথাও কি আমাদের ভেতরে সেই ভালোবাসা খুঁজে পান পাহাড়ের প্রতি, না মানুষ বড্ড বাস্তবের জগতে রয়েছে, পাহাড় সম্বন্ধে আইডিয়া নেই? না, কথা হচ্ছে শুনুন, হিমালয়কে ভালো না বাসলে হিমালয় ডাকে না। হিমালয়কে ভালোবাসতে হবে। যে কোনো মানুষই যদি ভালো না বাসে সে কখনো যেতে পারবে না। মানুষ বেড়াতে, হ্যাঁ, একদম এখানে ভালোবাসতে হবে, নেচারটাকে ভালোবাসতে হবে, তবেই তো। আপনি যে এতগুলো গেলেন, ট্রেক করলেন, মাউন্টেনিয়ারিং করলেন, এমন কিছু দুর্ঘটনা ফেস করেছেন? হ্যাঁ, করেছি। সালটা হচ্ছে 1988। আমার নেতৃত্বে সেই অভিযানটা হয়, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে রুবালকাং অভিযান। এখানে আমরা 10 জন সদস্য ছিলাম। সেপ্টেম্বরের 4 তারিখে আমরা যাত্রা করি। যাত্রা করে এবারে আমাদের অভিযান শুরু হয়। অভিযান শুরু 22 সালে 22 তারিখে, সেপ্টেম্বরের 22 তারিখে আমরা পিকটা ক্লাইম্ব করি। ক্লাইম্ব করে ফিরে আসার পরে ওই আমাদের ABC একটা ক্যাম্প হয়, ক্যাম্পে আমরা বসি। সেদিন প্রচণ্ড ঝড়, তুষারপাত, মানে এক নাগাড়ে 7 দিন তুষারপাত হয়ে গেছে। আর আমরা যখন খাবার নিয়ে যাই, একটা লিমিটেড খাবার নিয়ে যাই, 2 দিন 3 দিন এক্সট্রা নিয়ে যাই। ঠিক, হ্যাঁ। এবার সেই 2 দিনের খাবারটা ফুরিয়ে গেছে, আরও 3 দিন আমার থাকতে না খাওয়া। তুষারপাত হচ্ছে, বরফ পড়ছে। তারপরে আপনার এদিকে শুনলাম যে কাজার দিকে কয়েকজন লোক মারা গেছে এই তুষারপাতে। স্বাভাবিক, মানে আপনারা শুনেছেন হয়তো বেহালার 6টা ছেলে মারা গিয়েছিল। সেই সময় আমাদের IMF যে দিল্লি অফিস, তারা বার্তা পাঠিয়েছে কুলু ডিসিকে। কুলু ডিসি থেকে মণিকরণ ফাঁড়ি বলছে এরা 10 জন অভিযানে গেছে, তাদের পজিশানটা কী, কোথায় আছে তারা। পেপারে বেরিয়ে গেছে অলরেডি আমাদের কলকাতার 10 জন পর্বতে নিখোঁজ।
এই অবস্থায় আমার যারা পর্বতারী কয়েকজন এইখানে সঙ্গী একটা ছিল। প্রশ্ন করতে চাই, আপনারা যখন বেরোচ্ছেন একটা তো অনিশ্চিত, হুম। গভর্নমেন্টের সেই প্রেজেন্স ট্রেকিংয়েও থাকে না, মাউন্টেনিয়ারিংয়ে তো থাকবেই না, তাদেরকে কোনো অ্যাডভাইস দিতে চাইবেন যাতে সহজে কন্ট্যাক্ট করা যায়? নরওয়ে না কোথায় শুনেছি প্রতি 4 কিলোমিটার অন্তর অন্তর কিছু সাইন বা কিছু একটা কন্ট্যাক্ট করার হ্যাঁ, ফোন নাম্বার এগুলো থাকে। থাকে। আমাদের এখানে একটা ওই অল ইন্ডিয়া রেডিও থেকে বলা হয়েছিল আমরা এই টাইমে যাচ্ছি, আমাদের ওয়েদার ব্রডকাস্ট করা। আচ্ছা, হ্যাঁ, তো এই ওয়েদার ব্রডকাস্টটা করেছিল, কিন্তু এটা মানে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, সবসময় সব মেলে না। আপনারা কি কনস্ট্যান্ট টাচে থাকেন আমাদের শহরের এদের সঙ্গে, যদি হ্যাঁ। আপনাদের কিছু হয় হ্যাঁ, তাহলে সেটা rescue টাচে করতে থাকি। পারবেন? আচ্ছা, কথা হচ্ছে তা থাকলেও অনেক সময় কি অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। হইতেই পারে। হ্যাঁ, এই আমাদের ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেছে, যে ওয়েদারটা হঠাৎ করে হয়ে গেছে, যার ফলে আমাদের এই দুর্ভোগটা ভুগতে হয়েছে। এবং আমরা সেদিনকেই ঠিক করেছিলাম আর হয়তো পাহাড়ে যাব না, আচ্ছা, মানে বলতে গেলে পুনর্জন্ম লাভ করলাম। ঠিকই। কিন্তু ফিরে আসার পরে দেখলাম যে আবার আবার সেই নেশা, আবার নেশা জেগে উঠেছে। হ্যাঁ, এরপরে আমরা ঠিক করলাম যে বললাম যে পাহাড়ের ওই ভারতবর্ষের বাইরে যে সব শৃঙ্গগণ আছে সেগুলো জয় করব। ওই 16 সালে চলে গেলাম রাশিয়ায়, সর্বোচ্চ শিখর এলব্রুস করলাম। বলছি কোনটা সবচেয়ে বেশি এনজয় করেছেন, যে হ্যাঁ আমি এটা করতে এলাম, সাকসেসফুলি করলাম, এবার সাকসেসফুলি বাড়ি ফিরে যাচ্ছি? হ্যাঁ, সেটা যদি বলি সেটা হচ্ছে আমার রাশিয়ার এলব্রুসটা। আচ্ছা, এটা আমি প্রচণ্ড এনজয় করেছি। হ্যাঁ, তারাও আমাদের খুব সাহায্য করেছিল। আচ্ছা, সাহায্য করে মানে কি, সেই সময় যখন আমি এলব্রুস করতে যাই তখন আমার বয়স ছিল 62। আচ্ছা, আচ্ছা, ওখানকার যারা হায়েস্ট বয়স ছিল সে হচ্ছে 52। আচ্ছা। আমার বয়সটা দেখেই তারা আরও এনজয় করেছে, আচ্ছা, যে এই লোকে এখন যাচ্ছে, যখন যাচ্ছে তাহলে আমরাও যেতে পারবো। আচ্ছা, বলছি পাহাড়ে পোর্টারদের বিহেভিয়ার কেমন যখন আপনারা যান? টাকা তো দিতেই হয়, সেটা নিয়ে তো নো ডাউট। হাউ ইজ দেয়ার বিহেভিয়ার? না, পোটাররা সাধারণত খারাপ হয় না, বুঝলেন তো। তারা সবসময় চেষ্টা করে সাকসেসফুল করার, কারণ তারা জানে যেটা যদি সাকসেসফুল করতে পারি পরবর্তীকালে আরেকটা টিম আসবে। একদম, হ্যাঁ, একদম। তারা সেই খবরটা পাবে, কারণ তারা কখনো খারাপ হয় না। যারা এখন স্কুলে কলেজে পড়ছে তাদেরকে কিছু বলতে চাইবেন মাউন্টেনিং সম্বন্ধে? হ্যাঁ, মেসেজ? ব্যাপারটা হচ্ছে এখনকার যে ছেলেমেয়েরা তারা এখন কেরিয়ার তৈরি করতে ব্যস্ত। যেহেতু একটা ছেলে, হ্যাঁ, একটা ছেলে, আর তার বাবা মারা ছাড়তে চায় না, সেই কারণে তবুও তার মধ্যে কি আসছে না আসছে, কিন্তু সেটা লিমিটেড। এবার আপনি বলুন আপনাদের খরচা কেমন হয়? এটা কি স্পন্সরশিপের দরকার হয়? না, মোটামুটি কনসার্ট বলতে আমাদের ইন্ডিয়াতে যে কোনো আমরা এক্সপ্রেশন করি, আমাদের আইএমএফ থেকে কিছু আমাদের গ্র্যান্ট দেয়। আচ্ছা, আইএম যে গ্র্যান্টটা দেবে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে, ম্যাচিং গ্র্যান্টটা দেবে। আচ্ছা, হ্যাঁ, এছাড়া বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন স্পন্সর আছে, মানে তারা খরচা পেয়ে যায়? হ্যাঁ, না, তবে সবটা পাই না, আমাদের খরচা আমাদের নিজেদের পকেট থেকেও অনেকটা যায়। আচ্ছা, আচ্ছা, যেমন আমি যখন রাশিয়ায় গেলাম আমার একটা স্পন্সরশিপও পাইনি, পুরো আচ্ছা। খরচাটা কিরকম খরচা মোটামুটি হয়েছে আমি রাশিয়াতে গেছিলাম, সেটা 1,55,000 হয়েছিল। আপনার পকেট থেকে? আমি যেটা নর্থ পোল গেলাম 70 উত্তরে, আপনার পেপারে পেয়েছেন 70 উত্তরে নৈহাটির করুণা প্রসাদ। হ্যাঁ, আমি সেই করুণা প্রসাদ, তাতে আমি কোনো কনসার্ট পাইনি, সেখানে আমার ভালো টাকায় খরচা হয়েছে, বুঝতে পারছেন। শেষ হওয়ার মানে শেষ হবে না, কারণ এত প্রশ্ন আমার আছে, কিন্তু যেখানে এসে আমরা একটু স্থগিত করলাম সেটা হচ্ছে স্পন্সরশিপ। এখানে একটু ঢুকতে চাই। আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, কর্পোরেটে চাকরি করেন, সেখানে ওয়েস্টগুলোকে জমা করে বিক্রি করে দাদার পাশে যদি দাঁড়াতে পারেন, দাদার মতন যারা মাউন্টেনিয়ারিং করবে ফিউচারে তাদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে ভারতবর্ষ এখানেও এগিয়ে থাকবে অন্যদের থেকে, শ্রেষ্ঠ আসন লবে। তো আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যদি ওনাদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে পকেট থেকে কেন যাবে? পুরো ভারতবর্ষ পকেট হোক না স্পন্সরশিপের। আপনি যদি একজন স্টুডেন্ট হন, তাহলে মাউন্টেনিয়ারিং একটা ব্যাংক খুলুন না আপনার স্কুলে বা কলেজে, কিছু খরচা করুন নিজেদের ওপরে, নিজেদের উন্নতির জন্যে, আর কিছু খরচা করুন পরিবেশ প্রেমীদের জন্য, কারণ ওনারা যে ভিডিও পাঠাবেন সেটা দেখার মতন হবে। সকাল তখন সত্যিকারের সকাল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।